আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারজানা তানি। রাষ্ট্রীয় সম্পদ রক্ষা ও জননিরাপত্তায় সারা দেশে চলছে কারফিউ। দুপুর 12টা থেকে 2টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। 2টা থেকে আগামীকাল সকাল 10টা পর্যন্ত বহাল থাকবে কারফিউ। রাজধানী সহ সারা দেশে নিরাপত্তায় এরই মধ্যে কাজ করছে সশস্ত্র বাহিনী। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অসামরিক প্রশাসনকে সহায়তা করতে নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে সেনাবাহিনীকে সহায়তা করতে বিশেষভাবে অনুরোধ করা হয়। কারফিউর আওতামুক্ত থাকবে জরুরি সেবা ও গণমাধ্যম। শুক্রবার রাতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে 14 দলের বৈঠক শেষে কারফিউ জারির সিদ্ধান্তের কথা জানানো হয়। এদিকে সকাল থেকে রাজধানীতে জরুরি পরিবহন, রিকশা ও সিএনজি চালিত অটোরিকশা সীমিত পরিসরে চলাচল করছে। বিশেষ প্রয়োজনে ঘর থেকে বের হচ্ছেন অনেকেই। পরিস্থিতির ভিতরে যাইতে আছি, কেন দুর্ঘটনা হয় না হয়, ভয় কাজ করছে, কিন্তু যেতে হবে, আমার কাজ আছে। মিরপুরে যাচ্ছেন। সেনাবাহিনী দিয়ে কেউ সাহস পায়, কেউ আরো অনেকে ভয় পায়। দর্শক, কারফিউ জারির পর রাজধানীর মিরপুরের পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী এয়ার বাদল। তানি, এই মুহূর্তে আমি মিরপুর 10 নম্বর গোল চত্বরে রয়েছি। আপনাকে যদি দেখাই, এখানে সেনাবাহিনীর সদস্যরা তাদের দায়িত্ব পালন করছেন। যেহেতু কারফিউ চলছে সারা দেশেই, বেসামরিক যে প্রশাসন রয়েছে তাদেরকে সহযোগিতা করার জন্য মাঠে সেনাবাহিনী কাজ করছে। আমরা রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরেছি, সব জায়গাতেই দেখেছি কোথাও সেনাবাহিনী টহল দিচ্ছে, আবার কোথাও এভাবে স্পটলি দাঁড়িয়ে রয়েছেন এবং তারা তাদের দায়িত্ব পালন করছেন এবং যারা অপ্রয়োজনীয় ঘর থেকে বের হয়েছেন তাদেরকে বুঝিয়ে আবার ফিরিয়ে দিচ্ছেন। কিন্তু যারা জরুরি প্রয়োজনে বের হয়েছেন তাদেরকে তারা সহযোগিতা করছেন, এরকমটি আমরা দেখেছি। কারফিউর মধ্যে আসলে প্রয়োজন ছাড়া তেমন কেউ বের হয়নি, কিন্তু রাস্তাঘাট একেবারেই মোটামুটি ফাঁকা বলা চলে। কোনো গণপরিবহন চলছে না এবং রিক্সা ভ্যান দু একটি চলছে। এই এমন চিত্রই আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন জায়গায় যে কয়েকদিন ধরেই যে উত্তেজনা ছিল তার যে আলামত, সেটি আমরা রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি। যেহেতু কারফিউ অনেক দিন পরে বাংলাদেশে হলো, এই কারণে অনেকের মধ্যেই সচেতনতা নেই এবং কারফিউ কী জিনিস সেটিও অনেকে বোধগম্য নয়, যে কারণে অনেক জায়গায় আমরা দেখছি মানুষ জড়ো হয়ে আসলে কারফিউ কী জিনিস সেটি দেখার জন্য চেষ্টা করছেন এবং এখন পর্যন্ত কোথাও কোনো অঘটন ঘটেনি, সেরকম কোনো খবর আমরা পাইনি। এই রাজধানীর এই মিরপুর এলাকা সহ ফার্মগেট, যাত্রাবাড়ি সহ বিভিন্ন যে এলাকাগুলো রয়েছে সবগুলোর চিত্র প্রায় একই রকম। এর মধ্য দিয়ে আসলে স্বাভাবিক একটা পরিবেশ ফিরে আসবে সেরকমটি অনেকেই মনে করছেন। আজকে বেলা 12টা পর্যন্তই এই প্রথম ধাপের কারফিউ হবে, তারপরে 2টা পর্যন্ত থেকে আবার নতুন করে শুরু হবে, যা চলবে রবিবার 10টা পর্যন্ত। এর মধ্যেই আসলে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে যাবে এরকমটা মনে করছেন অনেকেই। তানি, এই ছিল আমার কাছে মিরপুর 10 থেকে কারফিউ পরিস্থিতির সর্বশেষ খবর। এতক্ষণ মিরপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী এয়ার বাদল। এবার রাজধানীর বাড্ডা এলাকার চিত্র জানাচ্ছেন আমাদের আরেক সহকর্মী রফিকুল ইসলাম। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রাজধানীর রামপুরার বাংলাদেশ টেলিভিশন ভবনের একদম প্রধান গেটের সামনে। গত 2 দিনের চলমান সংঘর্ষের কারণে এই এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির সৃষ্টি হয় এবং বিটিভি ভবনের ভিতরে ঢুকে অগ্নিসংযোগ করা হয়। আমরা একটু আপনাদের দেখাতে চাই যে প্রধান ফটকটি রয়েছে, সেই প্রধান ফটকটি কিন্তু একেবারেই ভেঙে ফেলা হয়েছে। এছাড়াও বিটিভির ভবনের সামনে যে গাড়িগুলো ছিল সে সময় সেগুলোতে অগ্নিসংযোগ করা হয় এবং বিটিভি ভবনের মূল ভবনের ভিতরে গিয়েও অগ্নিসংযোগ করা হয়। কিন্তু গত রাত থেকে সারা দেশে কারফিউ জারি করা হয়েছে এবং প্রথম ধাপে এই কারফিউ কিন্তু চলবে আজ বেলা 12টা পর্যন্ত এবং বেলা 12টা থেকে দুপুর 2টা পর্যন্ত বিরতি হবে এবং 12টা থেকে পরবর্তী আগামীকাল রোববার সকাল 10টা পর্যন্ত দ্বিতীয় ধাপের কারফিউ চলবে এবং কারফিউ চলাকালীন সময়ে কিন্তু শুধুমাত্র জরুরি প্রয়োজন, বিশেষ করে ফায়ার সার্ভিস, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যমের গাড়িগুলোকেই আসলে শুধু চলাচল করতে দেওয়া হচ্ছে। বাদবাকি কোনো গাড়ি কিন্তু সড়কে চলাচল
করতে পারছে না। যারাই বের হচ্ছে তাদেরকে কিন্তু বাসায় ফিরে যেতে বলা হচ্ছে। আমরা সকাল থেকে দেখেছি সড়কে একেবারেই যানবাহনের সংখ্যা নেই বলেই চলে। কিছু কিছু রিক্সা চলছে এবং রিক্সায় যারা যাত্রীরা আছে তারা যেটি বলছেন যে খুব প্রয়োজনে, অতীব প্রয়োজনে তারা বের হয়েছেন। বিশেষ করে কেউ হাসপাতালে যাচ্ছেন, কেউ হয়তো বাজারের উদ্দেশ্যে বের হয়েছেন। তবে বারেবারেই কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু মাইকিং করে বলছেন যাদের প্রয়োজন নেই তারা যেন ঘরে ফিরে যায়। তা সব মিলিয়ে এখন এই রামপুরা এলাকার যে পরিবেশ সেটি হচ্ছে পুরোটাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দখলে। সড়কে এখন পর্যন্ত আমরা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে দেখিনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শক্ত অবস্থান আমরা দেখতে পাচ্ছি। তো এই ছিল রামপুরা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। রামপুরা থেকে জানাচ্ছিলেন সহকর্মী রফিকুল ইসলাম। সারা দেশে চলছে কারফিউ। বরিশালে দুপুর পর্যন্ত সেনাবাহিনী মাঠে না নামলেও রাস্তাঘাট পুরোপুরি ফাঁকা। বন্ধ আছে সব ধরনের দোকানপাট ও যানবাহনের চলাচল। চট্টগ্রামে মাঠে আছে সেনাবাহিনী, র্যাব, বিজিবি ও পুলিশ। বন্ধ দোকানপাট, রিকশা ছাড়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। থমথমে পরিস্থিতি মহানগর জুড়ে। সিলেটের মোড়ে মোড়ে সেনাবাহিনীর অবস্থান, থমথমে পুরো নগরী। এদিকে স্বাভাবিক রয়েছে খুলনার পরিবেশ। নগরীর প্রধান প্রধান সড়ক জনশূন্য হলেও অলিগলির দোকানপাট খোলা, বন্ধ বড় যানবাহনের চলাচল। গাজীপুরে কালিয়াকৈরে কারফিউয়ের জন্য বন্ধ ব্যবসা বাণিজ্য। স্বাভাবিক মানুষের চলাচল, তবে রাজশাহী, রংপুর সহ দেশ জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। দর্শক, চট্টগ্রামের পরিস্থিতি জানাতে এবারে যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, চট্টগ্রামে সেনাবাহিনী মাঠে নেমে কাজ শুরু করেছে কিনা, সেখানকার জনসাধারণ যারা রয়েছেন তারা কি বলছেন, আর সবকিছু মিলিয়ে পরিস্থিতি কেমন দেখছেন? সাইফুল, শুনতে পাচ্ছেন কিনা আমাকে? সাইফুল, শুনতে পাচ্ছেন? দুঃখিত দর্শক, সাইফুলের সাথে আমাদের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আবারও সংযোগ স্থাপন করা মাত্র আমরা নিয়ে যাচ্ছি চট্টগ্রামে সেখানকার পরিস্থিতি জানতে। এর মধ্যে জানিয়ে দিচ্ছি পরবর্তী সংবাদগুলো। সরকারি কোটা ন্যূনতম 5% নামিয়ে সংসদে আইন পাশ। শিক্ষার্থীদের মামলা প্রত্যাহার ও সব বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেয়া সহ সরকারের কাছে 8 দফা দাবি পেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শুক্রবার রাতে আইনমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রীর কাছে এসব দাবি তুলে ধরেন সংগঠনটির অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। এ সময় শিক্ষার্থীদের ব্যানারে কেউ নৈরাজ্য কর্মকাণ্ড চালানোর অপচেষ্টা করলে সেই দায় আন্দোলনরত শিক্ষার্থীরা নেবে না বলেও জানান এই সমন্বয়ক। একই সঙ্গে আজ শোক সভা ও কালো ব্যাচ ধারণ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়। আইনশৃঙ্খলা বাহিনী সহ যারা দায়ী ব্যক্তি, যারা আমাদের ভাইদের হত্যা করেছে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে, তাদেরকে গ্রেফতার ও দ্রুত সময়ে বিচার করতে হবে। শহীদ ভাইদের পরিবারকে আর্থিক সহযোগিতা, মাসিক ভাতা ও পিতামাতার মতামতের ভিত্তিতে পরিবারের একজন সদস্যকে চাকরির নিশ্চয়তা দিতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীকে হামলার নির্দেশনার জন্য তদন্ত সাপেক্ষে সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিকে বিচারের আওতায় আনতে হবে। আমাদের এই ব্যানারটিকে ব্যবহার করে কেউ যদি আসলে তার রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চেষ্টা করে, চেষ্টা না অপচেষ্টা করে, এবং সেটাকে কাজে লাগিয়ে আসলে জ্বালাও পোড়া ভাঙচুর কিংবা এই সহিংসতাগুলো করে, সেটাকে আমরা কখনোই সমর্থন করি না। সে দায় তাদের। যুবলীগের নেতৃত্বে যারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলা ও নৃশংসতা চালিয়েছে, তাদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসতে হবে। যে সকল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নীরব ভূমিকার কারণে শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে, সেই সব বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টরকে পদত্যাগ করতে হবে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার করতে হবে। আন্দোলনের সাথে জড়িত শিক্ষার্থীদের সকল ধরনের রাজনৈতিক, আইনি বা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কর্তৃক একাডেমিক হয়রানি না করার নিশ্চয়তা দিতে হবে। কোটাকে ন্যূনতম মাত্রায় 5% এনে সংসদে আইন পাশ করতে হবে। কোটার যে পরিমাণের কথা তারা বলেছে সেটা তাদের আমরা দেখেছি এবং দেখে এটার একটা যৌক্তিক
সমাধানে যাওয়া সম্ভব বলে আমরা মনে করি। এদিকে আজ থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত রাজধানীতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করেছে ডিএমপি। এর আগে গতকাল থেকে মেট্রো রেল চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কর্পোরেশন লিমিটেড ডিএমটিসিএল। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই নির্দেশ জারি থাকবে। জননিরাপত্তার স্বার্থে এই সেবা বন্ধ থাকার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। চলমান কোটা আন্দোলনের মধ্যে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনার খবর পাওয়া গেছে। এছাড়া বিভিন্ন স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে। সারা দেশে চলছে কারফিউ। দর্শক, চট্টগ্রামের পরিস্থিতি জানাতে আমরা আবারও চলে যাচ্ছি চট্টগ্রামে। টেলিফোনে সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, শুনতে পাচ্ছেন কিনা আমাকে? জি, আমি শুনতে পাচ্ছি। আমি একটু জানতে চাচ্ছি আপনার কাছে যে চট্টগ্রামে সেনাবাহিনী মাঠে নেমে কাজ করা শুরু করেছে কিনা, সেখানকার সার্বিক কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? জি, তানি আসলে আপনি যেমনটি বলেছেন, চট্টগ্রামের পরিস্থিতি এই মুহূর্তে কিন্তু সম্পূর্ণ শান্ত আছে। চট্টগ্রামের 15টি উপজেলা এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, সেই সাথে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 41টি ওয়ার্ডে কিন্তু সেনাবাহিনী কাজ করছে। সেনাবাহিনীর পাশাপাশি র্যাব, পুলিশ, বিজিবি তারাও কিন্তু ট্রায়াল দিচ্ছে। চট্টগ্রামে কোথাও কিন্তু কোনো ধরনের কারো অবস্থান নেই। এই মুহূর্তে কিন্তু থমথমে অবস্থা বিরাজ করছে এবং পরিবেশ সম্পূর্ণ শান্ত আছে। কোথাও কোনো ধরনের আসলে কেউ জড়ো হতে পারছে না এবং সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। বিশেষ প্রয়োজনে কিন্তু অনেকে ঘর থেকে বের হতেন এবং যারা ঘর থেকে বের হতেন তাদেরকেও কিন্তু বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে কেন তারা বের হতেন। অনেকে কিন্তু আসলে যদি উত্তর দিতে পারেন তাহলে তারা গন্তব্যে যেতে পারছেন, আর যদি উত্তর দিতে না পারেন তাহলে তাদেরকে আবার উল্টো পথে যেদিক থেকে আসছে সেদিকে কিন্তু তাদেরকে ফেরত দিতেন। তবে চট্টগ্রামের এই মুহূর্তে কিন্তু দোকানপাট বন্ধ এবং যান চলাচল বন্ধ। শুধুমাত্র টুকটাক কিছু রিক্সা চলছে, আর সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে এবং সেই সাথে গণমাধ্যমের গাড়ি এবং পুলিশের গাড়ি এবং একই সাথে অ্যাম্বুলেন্স ছাড়া বাকি সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। তবে চট্টগ্রামের পরিবেশ খুবই শান্ত। যেই গত কয়েকদিনে যেই আসলে দুর্বিষহ জীবন ছিল সেখান থেকে মোটামুটি সবাই বের হয়ে এসেছে, এটা ধারণা করা হচ্ছে এবং ধারণা করা হচ্ছে এই ধরনের পরিবেশ থাকলে দু একদিনের মধ্যে কিন্তু একেবারে সম্পূর্ণ শান্ত হয়ে যাবে, এটা প্রত্যাশা করছেন জনগণ। তবে এখানকার যারা জনগণ আছে তারা মনে করছেন আসলে এই সিদ্ধান্তটা আরো আগে নিলে হয়তো আরো ভালো হতো, যেহেতু আসলে এই জনগণ কিন্তু কখনো এরকম প্রত্যাশা করেনি। তবে তারা চাচ্ছে একটা শান্ত পরিবেশ তৈরি হোক এবং এই মুহূর্তে কিন্তু চট্টগ্রাম সম্পূর্ণ শান্ত রয়েছে এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কোনো ধরনের আসলে কোনো বিশৃঙ্খলা নাই বললে চলে। যেসব বিশ্ববিদ্যালয় রয়েছে সেগুলোতেও কিন্তু অতিরিক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে এবং সবকিছু মিলিয়ে চট্টগ্রামের পরিবেশ খুবই শান্ত আছে। তানি, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সাইফুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী সাইফুল মাহমুদ। অন্যান্য প্রসঙ্গ, আগের চেয়ে ভালো আছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউ সম্বলিত কেবিনে চিকিৎসাধীন আছেন তিনি। চিকিৎসকের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বিএনপি প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান। চলতি মাসের প্রথম দিকে তার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়। দীর্ঘদিন ধরে কিডনি সহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছেন বেগম খালেদা জিয়া। খেলার খবর, স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে আজ থেকে নারী টি-20 এশিয়া কাপ মিশন শুরু করবে বাংলাদেশ। শ্রীলঙ্কার রাঙ্গেরি ডাম্বোলা আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায়। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে জয় নিয়ে আসর শুরু করতে চায় টাইগ্রেসরা। তবে ঘরের মাঠে সুবিধা কাজে লাগিয়ে টাইগ্রেসদের বিপক্ষে জয়ের বিকল্প ভাবছে না লঙ্কান মেয়েরা। মধ্যাহ্নের সংবাদে এই পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। দুপুরের সংবাদ 1:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।